নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব একটা আলাদা রকম বিষয়। আজকে আমরা অনেক যোগ নিয়ে আলোচনা করেছি। এমন কোন যোগ শুনেছেন যে যোগটা যদি আমার থাকে এবং সেই যোগে জানেন কি হতে পারে? আমার মা কিংবা বাবা মারা যেতে পারে, আমার বাবা মায়ের মৃত্যুর কারণ হতে পারি আমি। কি সেই যোগ? সন্তানের যদি সেই যোগে জন্ম হয় বা সন্তানের ছকে, সন্তানের কুষ্ঠিতে যদি সেই যোগ থাকে, তাহলে সেই বাবা মায়ের মৃত্যু। এটা হয়তো আদতেও আপনারা এখনো পর্যন্ত শোনেননি, বা যদি শুনে থাকেন তার ব্যাখ্যাটা কিন্তু জানেন না, বা জানলে সেটা কি করণীয় সেটাও কিন্তু মনে নেই বা বলেনি কেউ। তাহলে আসি, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক, শুনতে থাকুন। জন্মছকে এই যোগ থাকলে বাবা মায়ের জন্য ক্ষতিকর হয় জাতক। জন্মছকে গণ্ড মূল যোগ কি তা জানা আছে? জ্যোতিষ অনুসারে এই যোগ থাকলে তা জাতকের বাবা মায়ের জন্য অত্যন্ত হানিকারক হতে পারে। দেখে নিন এই যোগের সম্পর্কে জয়দেব শাস্ত্রী আপনাদেরকে কি বলে। আজকে শুনতে থাকুন। আমার সামনে আছেন আপনি, আপনারা, আমি আছি আপনাদের সামনে। জন্মছকে এই যোগ থাকলে বাবা মায়ের জন্য ক্ষতিকর হয় জাতক। জানুন বিশদে জন্মছকে গণ্ড মূল যোগ কি তা জানা আছে? জ্যোতিষ অনুসারে এই যোগ থাকলে তা জাতকের বাবা মায়ের জন্য অত্যন্ত হানিকারক হতে পারে। অত্যন্ত হানিকারক এই যোগ সম্পর্কে আজকে আমি জয়দেব শাস্ত্রী আপনাদেরকে বলবো। গণ্ড মূল যোগের অশুভ প্রভাব। আপনি কি গণ্ডমূলকে শাস্ত্রে গণ্ডান্ত বলা হয়? সংস্কৃতে গণ্ড শব্দের অর্থ নিকৃষ্ট। তিথি, লগ্ন বা নক্ষত্রের কিছু অংশকে গণ্ডান্ত বলা হয়। জ্যোতিষে বর্ণিত 27টি নক্ষত্রের মধ্যে কিছু নক্ষত্র শুভ, আবার কিছু নক্ষত্র অশুভ। এই দোষের ফলে জাতকের জীবনে নানান সমস্যা দেখা যায়। কোন জাতকের জন্ম যদি রেবতী, অশ্বিনী, শ্লেষা, মগা, জ্যেষ্ঠা বা মূলা নক্ষত্রে হলে তা অশুভ মনে করা হয়। এই নক্ষত্রের পর্যায়ে কোনো জাতক জন্মগ্রহণ করলে তাকে জন্মের 27তম দিনে যখন পুনরায় সেই নক্ষত্র আসে, তখন পুজো করিয়ে তা শান্ত করা হয়। এই 6টির মধ্যে মূল নক্ষত্রকে সবচেয়ে অশুভ মনে করা হয়, সেটা হলো মূলা নক্ষত্র। প্রচলিত ধারণা অনুযায়ী যে ব্যক্তি এই নক্ষত্রে জন্মগ্রহণ করে তার পুরো জীবন বাধায় পরিপূর্ণ থাকে। জাতকের কোষ্ঠী বিচার পর এই বিষয়গুলি জানা যায়। যেমন ধরো, নক্ষত্র গণ্ডান্ত রেবতী ও অশ্বিনীর সন্ধিক্ষণে, অশ্লেষা ও মগার সন্ধিক্ষণে এবং জ্যেষ্ঠা ও মূলার সন্ধিক্ষণে গণ্ডাত্ব হয়। রেবতী, জ্যেষ্ঠা, অশ্লেষা নক্ষত্রের শেষের 48 মিনিট, অশ্বিনী, মগা, মূলার শুরুর 48 মিনিট নক্ষত্র গণ্ডান্ত হিসাবে পরিচিত। মাথায় রাখবে কিন্তু এগুলি, ভালো করে শুনে, বারংবার শুনবে, একাধিকবার শুনবে, বুঝবে এটা কি। এটা কিন্তু খুব ভাইটাল। তিথি গণ্ডান্ত, পূর্ণ তিথি 5, 10, 15 শেষ 2 ঘটি, নন্দা তিথি 1, 6, 11 শেষে 2 ঘটি, মোট 6 তিথিকে গণ্ডান্ত বলা হয়। প্রতিপদা, ষষ্ঠী ও একাদশী তিথির শুরুর 1 ঘটি অর্থাৎ 24 মিনিট এবং পূর্ণিমা, পঞ্চমী ও দশমী তিথির শেষের 1 ঘটি, এই তিথি পূর্ণ গণ্ডান্ত অর্থাৎ অধিক দোষযুক্ত। লগ্ন গণ্ডান্ত, মীন লগ্নের শেষের 12 মিনিট, কর্কট লগ্নের শেষ ও সিংহ লগ্নের শুরুর 12 মিনিট, বৃশ্চিক লগ্নের শেষ ও ধনু লগ্নের 12 মিনিট লগ্ন গণ্ডান্ত বলা হয়। অর্থাৎ মীনের শেষ ও মেষের শুরুর 8 ঘটি, কর্কটের শেষ ও সিংহের শুরুর 8 ঘটি, বৃশ্চিকের শেষ ও ধনুর শুরুর 8
গটিকে লগ্ন গণ্ডান্ত বলা হয়। এই গণ্ডান্তে জ্যেষ্ঠার শেষের 5 ঘটি ও মূলের শুরুর 8 ঘটিকে মহা অশুভ মনে করা হয়। কোন জাতক উক্ত যোগে জন্মগ্রহণ করলে পুজো করা উচিত, না হলে কিন্তু সে শেষ তার পিতা মাতার অঘটন ঘটতেই পারে। অশ্বিনী নক্ষত্রের প্রথম পর্যায়ে জন্মগ্রহণকারীর ব্যক্তির বাবার জীবন অত্যন্ত কঠিন হয়। এই দোষের নেতিবাচক প্রভাব সেই জাতকের বাবার উপর গিয়ে পড়ে। কি বললাম? এই দোষের নেতিবাচক প্রভাব সেই জাতকের বাবার উপর গিয়ে পড়ে। অশ্লেষা নক্ষত্রের প্রথম পর্যায়ে জন্মগ্রহণ করলে শুভ, দ্বিতীয় পর্যায়ে আর্থিক লোকসান, তৃতীয় পর্যায়ে মায়ের কষ্ট ও চতুর্থ পর্যায়ে বাবার কষ্ট হয়। বুঝলে কেন হয়? অনেকে বলেন আমার সন্তান জন্মের পর থেকেই আমার জীবনে বাধা, আমার কষ্ট, আমার এই শেষ ওই শেষ বলে না। অনেকে বলে দুঃখে, না এগুলি হয় না। হয় মঘা নক্ষত্রের প্রথম পর্যায়ে জন্মগ্রহণ হলে মায়ের ক্ষতি এবং দ্বিতীয় পর্যায়ে জন্মগ্রহণ হলে বাবার কষ্ট ও অন্য পর্যায়ে জন্ম নিলে তার শুভ ফল পাওয়া যায়। জ্যেষ্ঠা নক্ষত্র ও মঙ্গলবারের যোগে জন্মগ্রহণকারী কন্যা নিজের ভাইয়ের জন্য ঘাতক হয়। দ্বিতীয় পর্যায়ে জন্মগ্রহণকারীর ব্যক্তির মা, বাবা এবং চতুর্থ পর্যায়ে জন্ম নিলে নিজের স্বয়ংয়ের অনিষ্ট হয়। বুঝতে পারলে? এই জিনিসগুলি বোঝার চেষ্টা করো। দেখো, জ্যোতিষ এত সহজ নয়। জ্যোতিষটা কিন্তু একটা আলাদা একটা পারপাস। জন্মছকে এই যোগ থাকলে বাবা মায়ের জন্য ক্ষতিকর হয়। জাতক জানুন বিশদে জন্মছকে গণ্ডমূল যোগ কি তা জানা আছে? জ্যোতিষ অনুসারে এই যোগ থাকলে তার জাতকের বাবা মায়ের জন্য অত্যন্ত হানিকর হতে পারে। এবং এটা যেমন আমি তোমাদেরকে বললাম, গণ্ডমূলকে শাস্ত্রে গণ্ডাঙ্ক বলা হয়। সংস্কৃতে গণ্ড শব্দের অর্থ নিকৃষ্ট। এগুলি নিয়ে যেমন তোমাদের সাথে আলোচনা করলাম। এগুলি আমরা মনে করি, আমরা সবসময় ভাবি যে সত্যি যে আমার সন্তান জন্মানোর পরে এই জিনিসগুলি ঘটলো, আমার সন্তান জন্মানোর পরে এই জিনিসগুলি কেন ঘটলো, আমি কি ভুল করলাম। আজকে অনেক সময় ধরা যায় যে আমার সন্তানকে জন্ম দিতে গিয়ে, প্রসব করতে গিয়েই আমি মারা গেলাম। সেই সন্তানের জীবনে নেমে আসলো কালো ছায়া, সেও ঠিকমতো মায়ের ভালোবাসা পেল না। তাহলে অনেকের প্রশ্ন থাকে যে সন্তান কি পাপ নিয়ে জন্মেছে? সন্তান কি খারাপ কিছু নিয়ে জন্মেছে? ভেবে দেখেছেন, একটা সন্তান কোটিপতির ঘরে জন্ম নিচ্ছে, আর একটা সন্তান খুব বড়লোক ঘরে জন্ম নিচ্ছে। তাহলে কেন হয় এগুলি? কিসের জন্য হয়? কি বিষয়ে হয়? এইগুলি নিয়ে কিন্তু জয়দেব শাস্ত্রী আলোচনা করে থাকে। দীর্ঘদিন ধরে তোমাদের সচেতন করার চেষ্টা করছে যে জ্যোতিষে এমন কিছু আছে যে জিনিসগুলি একটা আলাদা লেভেল নিয়ে আসে, যে জিনিসগুলি একটা আলাদা মাধুর্য নিয়ে আসে। যে একটা গ্রহ বা একটা নক্ষত্র রেবতী ও অশ্বিনীর সন্ধিক্ষণে, অশ্লেষা ও মঘের সন্ধিক্ষণে এবং জ্যেষ্ঠা ও মূলের সন্ধিক্ষণে গণ্ডাত্ব হয়। যেমন আমি বললাম, তোমার রেবতী, জ্যেষ্ঠা, অশ্লেষা নক্ষত্রের শেষের 48 মিনিটে, অশ্বিনী, মঘা ও মূলের শুরুর 48 মিনিট নক্ষত্র গণ্ডান্ত হিসাবে পরিচিত। যেমন আমি বললাম, তেমন এটাও বললাম যে তিথি গণ্ডাত্ব। তিথি নিয়ে তো আগে আলোচনা হয়নি। আমার বহু প্রোগ্রামে দেখবে তিথি নিয়ে আলোচনা হয়েছে। এবং তিথি একটা আলাদা জিনিস। পূর্ণ তিথি 5, 10, 15 শেষের 2 গোটি নন্দা তিথি। এই যে তিথিগুলি, যে 1, 6, 11 শেষে 2 গোটি, মোট 6টি তিথিকে গণ্ডাত্ব বলা হয়। প্রতিপদা, ষষ্ঠী ও একাদশী তিথির শুরুর 1 গোটি অর্থাৎ 24 মিনিট এবং পূর্ণিমা, পঞ্চমী ও দশমী তিথির শেষের 1 গোটি, এই তিথি পূর্ণ গণ্ডান্ত অর্থাৎ অধিক দোষযুক্ত। মানে গণ্ড দোষ বলি না আমরা, গণ্ড দোষ।
এতক্ষণ কিন্তু গন্ড দোষ নিয়ে কিন্তু আলোচনা করলাম, এতক্ষণ গন্ড দোষ নিয়ে আমরা লগ্ন গণ্ডান্ত নিয়ে আলোচনা করেছি। তার একটা সহজে তোমাদের একটা আমি জানাচ্ছি, মীন লগ্নের শেষে 12 মিনিট, কর্কট লগ্নের শেষে ও সিংহ লগ্নের শুরুর 12 মিনিট, বৃশ্চিক লগ্নের শেষে ও ধনু লগ্নের 12 মিনিট, এগুলোতে তো আমরা আলোচনা করলাম। কিন্তু এই আলোচনাগুলি তোমাদের বুঝতে হবে, তোমাদের জানতে হবে যে গণ্ডান্ত বলা হয় অর্থাৎ মিনের শেষ ও মেষের শুরুর আধ ঘটি, কর্কটের শেষ ও সিংহের শুরুর আধ ঘটি, বৃশ্চিকের শেষ ও ধনুর শুরু আধ ঘটিকে লগ্ন গণ্ডান্ত বলা হয়। এইগুলি কি মেনে চলতে হবে। এই জিনিসগুলি না জানলে জ্যোতিষ বলা হয় না, এই জিনিসগুলি না জানলে জ্যোতিষের কিছু শেখাই হলো না। জ্যোতিষ কিন্তু এত সহজ নয়, জ্যোতিষটা শিখতে গেলে কিন্তু অনেক 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 কিছু রাস্তা পেরিয়ে আসতে হয়। শুধু কপালে তিলক কেটে রুদ্রাক্ষের মালা পড়লে যদি জ্যোতিষ হওয়া যেত তাহলে তো হয়ে যেত। অশ্বিনী নক্ষত্রের প্রথম পর্যায়ে জন্মগ্রহণকারী ব্যক্তির বাবার জীবনে অত্যন্ত কঠিন হয়। এটা যেমন বললাম তেমন এটাও বললাম যে এই দোষের নেতিবাচক প্রভাব সেই জাতকের বাবার উপর গিয়ে পড়ে, মানে নেগেটিভ ভাইব্রেশন। বাবা অনেক সময় কর্ম হারিয়ে ফেলে, বাবা বহু সময় তার শারীরিক দিক থেকে সমস্যা হয়, বাবার বহু সময় দেখা গেলো অ্যাক্সিডেন্টে মারা যায়, বাবা বহু সময় ভুল কোনো কাজের সাথে জড়িয়ে পড়ে। অশ্লেষা নক্ষত্রের প্রথম পর্যায়ে জন্মগ্রহণ করলে শুভ, দ্বিতীয় পর্যায়ে আর্থিক লোকসান, তৃতীয় পর্যায়ে মায়ের কষ্ট, চতুর্থ পর্যায়ে বাবার কষ্ট। তার মানে কি, মায়ের কষ্ট, বাবার কষ্ট, ভাইয়ের কষ্টও কিন্তু হয়, ভাই বোনের কষ্ট হয়, দিদির কষ্ট হয়, দাদার কষ্ট, এগুলো সব বিচার, মানে এমন বিচার তোমার পুরো পা থেকে মাথা পর্যন্ত বিচার করে। মঘা নক্ষত্রের প্রথম পর্যায়ে জন্মগ্রহণ হলে মায়ের ক্ষতি হয় এবং দ্বিতীয় পর্যায়ে জন্মগ্রহণ হলে বাবার কষ্ট, অন্য পর্যায়ে জন্ম যদি নিলে তাহলে শুভ ফল পাওয়া যায়। কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র ও মঙ্গলবারের যোগে জন্মকারীর কন্যা কি হয়, এটা শোনো। জ্যেষ্ঠা নক্ষত্র ও মঙ্গলবারের যোগে জন্মগ্রহণকারী কন্যা নিজের ভাইয়ের জন্য ঘাতক হয়, এই কপালে ঘাতক থাকে লেখা। দ্বিতীয় পর্যায়ে জন্মগ্রহণকারী ব্যক্তির মা বাবা এবং চতুর্থ পর্যায়ে জন্ম নিলে স্বয়ং মানে নিজের অনিষ্ট হয়। এবং মূল নক্ষত্রের প্রথম চরণে, এটা কিন্তু একটা ভাইটাল জিনিস, এটা কিন্তু আগে আমি জানাইনি, মূল নক্ষত্রের প্রথম চরণে জন্মগ্রহণকারী ব্যক্তির বাবা সারা জীবন কষ্ট পান, দ্বিতীয় পর্যায়ে জন্ম যদি নিলে মায়ের ক্ষতি হয়, তৃতীয় পর্যায়ে ধনহানি হয়, চতুর্থ পর্যায়ে শুভ মনে করা হয়েছে। এই জিনিসটা যেমন মনে রাখলে তেমন রেবতী নক্ষত্রের প্রথম পর্যায়, এটা কিন্তু মাথায় রাখবে। এই নক্ষত্রগুলি কিন্তু খুব ভাইটাল। রেবতী নক্ষত্রের প্রথম পর্যায়ে জন্মগ্রহণকারী ব্যক্তির বাবা সারা জীবন কষ্ট পায়, দ্বিতীয় পর্যায়ে জন্মগ্রহণকারীর ব্যক্তির মা, তৃতীয় স্থানে আর্থিক ক্ষতি হয়, তবে চতুর্থ স্থানকে শুভ মনে করা হয়। এই যে নক্ষত্রের যে ভাবগুলি, কোন নক্ষত্রে জন্ম নিলে কি হয়, যেমন ধরো গণ্ডা মূল নক্ষত্র শান্তির উপায়, তাই না, শান্তির উপায়। গণ্ডাত্ব দোষে জন্মগ্রহণকারী ব্যক্তির বাবা এই দোষে শান্তির পরই নিজের সন্তানের মুখ দেখতে পারেন, আগে মুখ দেখতে পারবেন না নিজের সন্তানের। কারণ পরাশর মুনি অনুযায়ী তিথি গণ্ডান্তে মানে বলদ দান, মানে বলদকে দান করতে হবে, নক্ষত্র গণ্ডে গরু দান করতে হবে ও লগ্ন গণ্ডে সোনা দান করলে দোষ মুক্তি হওয়া যায়। অনেকে বলে না সোনা কেন দান করবে, গণ্ডাত্তর পূর্বে শিশুর জন্ম হলে বাবা ও শিশুর অভিষেক করলে এবং গণ্ডান্তের শেষ পর্যায়ে জন্ম নিলে মা ও শিশুর অভিষেক করলে দোষ দূর হয়। এক্ষেত্রে কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতেই হবে আপনাকে, তাহলেই পুজো অর্চনা করবেন, না হলে করবেন না। কারণ একটা অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া এই কাজ করতে পারবে না। আজকে আপনি চাইলেনই করলেন তা না, কারণ গণ্ডাত্ব যোগের দোষ দূর করা কিন্তু খুব মানে ভাইটাল, এটা কিন্তু সবাই পারবে না। কারণ গণ্ডান্ত, এই যে গণ্ডা দোষ, এই গণ্ডা দোষটা কিন্তু আমরা অনেকেই শুনিনি। আমরা যারা জ্যোতিষী, যারা আমার যারা দেখছে, অনুষ্ঠান দেখছে, এটা অনেক জ্যোতিষীরা আমার অনুষ্ঠান ফলো করে এবং দেখে, তারা যখন এটা শুনবে তারা বুঝতে পারবে, একজন জ্যোতিষী বুঝতে পারবে যে আমার এই কথাগুলি, যে গণ্ডা যোগ বা গণ্ড যোগ, এগুলি কি, কোন নক্ষত্রে কোন গ্রহ কি কি আসে, কি এর মানে ভাইব্রেশন, কি এর পজিটিভ ভাইব, কি এর নেগেটিভ ভাইব, এই নিয়ে আমি আজকে আলোচনা করলাম। যদি মনে হয় যে এই সম্পর্কে আরো কিছু তথ্য জানবে, আমার আরো ভিডিও আসবে, তোমরা জানবে। এবং এটা আমি যেভাবে জানিয়ে দিলাম, এরপরে মনে হয় না একটা
মানে যে বোঝে না, যে জ্যোতিষ সবে সবে শিখছে, সদ্য 2-1 বছর 5 বছর শিখে, যে সেও বুঝতে পারবে যে আমি এটা কি বললাম। এবং এই গন্ডযোগ নিয়ে যদি তোমরা একটু বিচার করো, তাহলে এটা একটা আপার লেভেল নিয়ে আসবে এবং অনেক অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। এবং এইগুলি খণ্ডন করা হয় একমাত্র এই যে আমার 51 কালীবাড়িতে। আমি অন্য কোথাও করি না। 51 কালীবাড়িতে, মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়িতে এই গন্ডযোগ খণ্ডন করানো হয়। এবং এই গন্ডযোগ খণ্ডন করাতে গেলে তোমাদের অনেক 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 ধৈর্য, সাহস বা মনোবল বা একজন অভিজ্ঞ জ্যোতিষীর হাত দরকার। তাই তোমরা যারা মনে করছো তোমরা গন্ডযোগে ভুগছো বা গন্ডযোগ আছে বা জানো, তাহলে এখনই এই মুহূর্তে কন্ট্যাক্ট করো। আমি আছি তোমাদের সাথে। কি করতে হবে আমি জানিয়ে দেবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। যদি ভালো লাগে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, জানাও কেমন লাগলো। আর গন্ডযোগ সম্বন্ধে তোমরা কি আগে কি জানতে বা শুনেছো? যদি জানো তাহলে হ্যাঁ বলবে, যদি না জানো না বলবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।